ভারতবর্ষের ছোট্ট একটা রাজ্য ত্রিপুরা বলা যেতে পারে দেশের একদম একটা কোণে একটুখানি মাত্র জায়গা নিয়ে সে পড়ে থাকে। কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে যদি বলো না, তাহলে অনেক বড় বড় রাজ্যকে হয়তো পেছনে ফেলে দিতে পারবে। মানে ছোট প্যাকেট বড়া ধামাকা যাকে বলে, একদম জায়গাটা সেরকমই। আমি বললে হয়তো সেভাবে বিশ্বাস করবে না। একবার না হয় এই জায়গায় এসে ঘুরে যেও, তাহলে বুঝতে পারবে যে আমি কথাটা ঠিক বললাম কিনা। আর এই জায়গার মানুষগুলো ভীষণই আন্তরিক, ব্যবহার ভীষণ ভালো, আর ভাষাটা যে তাদের বাংলা সেই কারণেই বোধহয় আমাদের বাঙালিদের কাছে ভীষণই প্রিয় এই জায়গা। তো যাই হোক, আজকে আমরা কিন্তু সারাটা দিনই রয়েছি উদয়পুরে। প্রথমে ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিয়েছি, তারপর গেলাম ছবিমুড়াতে, সেখান থেকে ঘুরে এখন চলেছি নির্মহলের দিকে। তো আগে তো এই জায়গাগুলোতে এসেছি, ফলে রাস্তাঘাট মোটামুটি চেনা। তা সত্ত্বেও ওই নির্মহলে আসতে গিয়ে আমরা বিরাট টাইম লাগিয়ে ফেলেছি। তো সেই গল্পটা না হয় একটু বাদে বলছি, দাঁড়াও। ডান দিকটায় দেখছি বেশ অনেকখানি পার্কিং এরিয়া রয়েছে, তো ওখানে গাড়িটা পার্ক করে দিয়ে আগে তারপর নামবো। তো এই যে নির্মহল আমরা দেখতে এলাম, এই নির্মহল কথার অর্থ হচ্ছে জলের প্রাসাদ, মানে রাজার প্রাসাদ, যেটা রুদ্রসাগর লেকের মধ্যে রয়েছে। জিনিসটা ভীষণই ইন্টারেস্টিং, কারণ এই জিনিস তো সচরাচর খুব একটা দেখা যায় না, তাই না? রাজার প্রাসাদ যেটা জলের মধ্যে, এরকম মানে ভারতবর্ষে দুটো জায়গাতে রয়েছে, একটা এই ত্রিপুরায়, আরেকটা রয়েছে রাজস্থানে। আমাদের রাজস্থানের ভিডিওতে কিন্তু সেই জলমহল দেখিয়েছিলাম। তো যাই হোক, এখানকার এই নির্মহলে যেতে গেলে কিন্তু বোটে করে যেতে হবে, আর তার জন্যই এই যে টিকিট কাটা হলো। তো পার হেড টিকিট পড়লো 50 টাকা করে। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত রুদ্রসাগরের বুকে এই বোট চলাচল করে। শেয়ারিংয়েও বোট নেওয়া যেতে পারে অথবা রিজার্ভ করে নেওয়া যেতে পারে, তবে শেয়ারিংয়ের মুশকিলটা হচ্ছে যতক্ষণ না লোকজন জড়ো হচ্ছে ততক্ষণ তো টিকিটই দিচ্ছিল না, ফলে আমাদের একটু বেশিক্ষণ সময়ই ওয়েট করতে হলো। তো তারপর যাই হোক, টিকিট পাওয়া গেছে, বোটে এসে এখন বসে গেছি। পুরো বোট আরও ভর্তি হবে, তারপর ছাড়বে। যে ঘাটে এখন এই বোটটা দাঁড়িয়ে রয়েছে তার নাম হচ্ছে রাজঘাট। তো লোকজনকে ওই দিক থেকে আরও ডেকে ডেকে আনছে। তো আমার তো মনে হচ্ছে ওভারলোডেড হয়ে যাচ্ছে বোট। লাইফ জ্যাকেট তো সবাইকেই পরতে হবে অবশ্যই, তবে এই লাইফ জ্যাকেট কতটা ভরসাযোগ্য সেটা নিয়ে আমার কিন্তু সন্দেহ আছে। আমার তো মনে হয় যে এই জিনিসটা হচ্ছে সাঁতার না জানা মনটাকে একটু বোকা বানিয়ে রাখা। যাই হোক, আমাদের বোট কিন্তু এই জাস্ট স্টার্ট করলো। বর্ষাকাল বলেই হয়তো রুদ্রসাগরে ভালোই জল রয়েছে। 5.3 স্কোয়ার কিলোমিটারের রুদ্রসাগরের ঠিক মাঝখানে রয়েছে নির্মহল। তো আমরা এই যে বোটে চড়ে যাচ্ছি, আমাদের প্রায় 1.5 কিলোমিটার মতন পথ যেতে হবে আর কি। তো 10 মিনিট সময় লাগবে। ত্রিপুরার অন্যতম বিখ্যাত ঐতিহাসিক স্থাপত্য হচ্ছে এই নির্মহল, যেটি ত্রিপুরার মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর 1930 সালে নির্মাণ করেছিলেন। নির্মাণ কাজ শুরু হয়েছিল 1921 সালে। বলা যেতে পারে যে মহারাজার গ্রীষ্মকালীন রাজপ্রাসাদ হিসাবে এটি তৈরি করা হয়েছিল। নির্মহল শব্দের অর্থ তো একটু আগেই বললাম, জলের প্রাসাদ। তো এটি মেলাঘর, সিপাহীজলা জেলায় অবস্থিত রুদ্রসাগর লেকের একদমই মাঝখানে তৈরি করা হয়েছে। প্রাসাদটির নকশায় হিন্দু ও ইসলামিক স্থাপত্যশৈলীর সুন্দর মিশ্রণ পাওয়া যায়। বেশ এনজয় করতে করতে বোট রাইডিংটা কিন্তু চলছে, আর জলের মধ্যে একটুখানি তো টাচ করে দেখলাম যে ঠান্ডা কিনা জলটা, দেখলাম যে না, ঠিকঠাকই টেম্পারেচার। দেখেছো, আরেকটু হলে হাতের মধ্যে কচুরিপানা চলে আসছিল, প্রচুর কচুরিপানা এই লেকে। রুদ্রসাগর লেকটা কিন্তু মানুষের তৈরি করা কোনো জলাধার নয়, এটা একদমই প্রাকৃতিক একটা লেক আর কি। মানে কোনো কৃত্রিমতার ব্যাপার কিন্তু এখানে নেই, পুরোটাই ন্যাচারাল একদম। যেখানে আশেপাশের ছোট ছোট জলধারা, বর্ষার জল, তারপর স্থানীয় যে জলপ্রবাহগুলো, সেগুলো সমস্ত জমে এসে এই বিশাল জলাভূমিটার সৃষ্টি করেছে। এবার সেই জলাভূমির মাঝখানেই পরবর্তীকালে মহারাজা সৃষ্টি করেন তার শখের প্রাসাদ। সত্যি ভাবলে না ভীষণই হিংসে হয় যে আগেকার দিনের এই রাজা মহারাজাদের হাতে কতটা পয়সা থাকতো, এবং পয়সা থাকতো বলেই নিজেদের শখগুলোকে পূরণ করতে পারতো।
আর শখগুলোও কিন্তু ভীষণ আকর্ষণীয় ছিল। সামনেই জলের মধ্যে নীরমহলকে কি সুন্দর দেখতে লাগছে, আর যত এগোচ্ছি তত যেন কচুরিপানার সংখ্যা বাড়ছে। বোট আরেকটু এগোলে তো মনে হচ্ছে কচুরিপানা এসে বোটের সাথে বোধহয় ধাক্কা খাবে, পুরো ঘিরে ধরবে বোটকে। এই দেখো এবারে কিভাবে বোট যাচ্ছে, কচুরিপানা সরাতে সরাতে বোটকে এগোতে হচ্ছে। অনেকে কচুরিপানাকে কিন্তু আগাছা টাইপের মনে করে, তবে আমার কিন্তু ভীষণ পছন্দের গাছ এটা। কচুরিপানা, তার ফুল অসাধারণ। ফাইনালি আমাদের বোট থেমেছে, আমরা নেমেছি বোট থেকে, নীরমহলের একদম সামনে চলে এসেছি। তো কি অপূর্ব সুন্দর লাগছে জায়গাটা দেখতে। এখনো পর্যন্ত আমরা 50 টাকা কার পার্কিং দিয়েছি, পার হেড 50 টাকা করে টিকিট কেটে এই অবধি এলাম। এবার আমাদের ভিতরটায় যাওয়ার জন্য কিন্তু আবার একবার টিকিট কাটতে হবে। আর টিকিট কেটেই ভিতরটায় ঢুকবো, তার আগে বাইরেটাতে একটুখানি ছবি তুলে নিচ্ছি। নীরমহলে অ্যাকচুয়ালি রাজ পরিবারের থাকার জন্য কক্ষ ছিল অনেকগুলো, দরবার হল ছিল, অতিথি কক্ষ, তারপর নাচঘর, প্রহরীদের থাকার জায়গা, সবই ছিল আর কি। ভিতরটায় যাই, তারপর সবটা দেখাচ্ছি। তো বোর্ড বলে দিল যে 40 মিনিট এখানে স্টে করতে পারবো আমরা। লাইট অ্যান্ড সাউন্ড শো হয় এখানে, তো আমরা ততক্ষণ তো আর ওয়েট করব না। ক্যামেরা ঘোরালেই দেখা যাচ্ছে সামনের দিকে কচুরিপানার বন, ওর মধ্যে দিয়ে কিন্তু আমরা এসেছি। নীরমহলের ভিতরে ঢোকার জন্য পার হেড 30 টাকা করে লাগবে, ক্যামেরা থাকলে 1000 টাকা, ড্রোনের জন্য 2000 টাকা। অপূর্ব সুন্দর এই নীরমহল তৈরি করতে তখনকার দিনে 10 লক্ষ টাকা খরচা হয়েছিল। ত্রিপুরার মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের উদ্যোগেই এই নীরমহল নির্মাণ করা হয়। এর নকশা ও নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছিল ব্রিটিশ নির্মাণ সংস্থা মার্টিন বার্ন কোম্পানিকে। নির্মাণ কাজ শুরু তো হয়েছিল 1921 সালে, এবং প্রায় 9 বছর বাদে 1930 সালে এটি সম্পূর্ণ হয়। তো বলা যেতে পারে 1930 সালের 15ই ডিসেম্বর নীরমহলের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছিল। আলোটা কিন্তু চারপাশে বেশ খানিকটা কমেই গেছে, মানে কিছুক্ষণের মধ্যেই হয়তো সূর্য অস্ত যাবে। তো আমরা আজকে চাইছিলাম একটু তাড়াতাড়ি আসতে এখানে, কিন্তু রাস্তা গন্ডগোল করে আমাদের নীরমহলে আসতে দেরি তো একটুখানি হয়েই গেছে। আসলে গুগল বাবাজি মাঝে মাঝে এমন উদ্ভট কিছু রাস্তাপত্র দেখায় না, মানে সেই রাস্তা চুপচাপ যদি ফলো করে চলে যাও, কোথায় গিয়ে যে শেষ হবে, মানে বিপদে পড়ে যেতে হবে রীতিমতো। এই আজকেই যেমন আসার সময় আমরা লিখেছি নীরমহল, এবার গুগল কি করেছে, নীরমহলের পেছনের একটা রাস্তায় নিয়ে চলে গেছে। সেটা অদ্ভুত একটা জায়গা আর কি। তো সেখান থেকে আমাদের আবার এই পর্যন্ত ফিরে আসতে প্রায় 8 ঘন্টা 40 মিনিট সময় লেগে গেছে। ভিতরটায় ঢুকেই চোখে পড়বে সুন্দর একটা বাগান, নীরমহল সম্বন্ধে কয়েকটা কথা, মানে প্রত্যেক কটা জিনিসেই শৌখিনতার ছোঁয়া। এখন এসেছি নীরমহলের রুদ্রসাগর লেকের মাঝখানে, একদম ঠিক এই নীরমহল। দেখো কি সুন্দর বাগান রয়েছে এখানে, একদম সাজানো গোছানো। নীরমহলের মধ্যে শুনেছি 24খানা টোটাল কক্ষ রয়েছে। তো সবগুলো তো দেখতে হয়তো পাবো না আমরা, কারণ তালাবন্ধও রয়েছে বেশ কিছুতে। এই রুমটা খোলা আছে বলে ভিতরে ঢুকে দেখলাম যে ডান্স রুম লেখা আছে এটাকে। রয়েছে ডান্স রুম, রয়েছে বেডরুম। তো ইতিহাসের পাতায় তো আমরা বারবারই দেখেছি যে রাজামশাইরা নাচ গানের বেশ পৃষ্ঠপোষকই ছিলেন, তো সেই জন্যই হয়তো ডান্স রুমটা আলাদা প্রাধান্য পেয়েছে এখানে। প্রত্যেকটা রুমের সাথে এই বারান্দাটা বেশ ইন্টারেস্টিং লাগছে, দেখাচ্ছি পরে। তো আরেকটা রুম এই যে অ্যামিউজমেন্ট রুম।
রুমগুলো তো বেশ বড় বড় আর প্রচুর জানলা দরজা, বোঝাই যাচ্ছে যে হাওয়া যাতে চলাচল করে সেই জন্যই এইরকম করে কনস্ট্রাকশন করা। ঝড়ো খাও। বারবারই এই নীরমহলের মধ্যে দিয়ে ঘুরতে ঘুরতে রাজস্থানের রাজপ্রাসাদগুলোর কথা সব মনে পড়ছিল। রাজস্থানে যে জলমহলটা দেখেছিলাম সেটা ভীষণ সুন্দর, তবে বাইরে থেকে দেখতে হয়, ভিতরে তো যেতে দেয় না। সেখানে এই নীরমহলের কিন্তু ভিতরটাতেও আসতে দিয়েছে, খুব সুন্দর। প্রতিটা রুমের সাথেই তো বললাম যে লাগোয়া বারান্দা রয়েছে। এবার বারান্দাটাতে এসেছি, দেখো সেখান থেকে ভিউটা কি দেখা যাচ্ছে। রুদ্রসাগর লেকটাকে দেখা যাচ্ছে এখান থেকে। এটাই হচ্ছে রুদ্রসাগর লেক, এটাতে মানে বোটিং করে এলাম আর কি। ওই দিক থেকে বোটিং করে এইদিকে অব্দি এসেছি। কি সুন্দর দেখো, ঠান্ডা একটা জলের হাওয়া দিচ্ছে, কি ভালো ওয়েদার। কচুরি পানাতে ভর্তি পুরো জায়গাটা। প্রাসাদের আনাচে কানাচে যেদিকেই চোখ ঘোরাবে দেখবে প্রাকৃতিক সৌন্দর্য লুকিয়ে রয়েছে। আর শীতল একটা বাতাস বয়ে যাচ্ছে, যেন ওই যে সামনে রুদ্রসাগরের জল থেকে উঠে আসছে এই বাতাসটা। বলতে গেলে সেটাই কিন্তু এই নীরমহল বানানোর মুখ্য উদ্দেশ্য ছিল মহারাজা বীর বিক্রম মাণিক্য মহাশয়ের। তো এখানে একটা ঘোরানো সিঁড়ি রয়েছে খুব সুন্দর, সেটা ধরে দোতলাটায় যাই দেখি। দোতলাটায় উঠে অপূর্ব সুন্দর আর্কিটেকচার, মানে মন কেড়ে নেবে একদম, এত সুন্দর লাগছে জায়গাটা কি বলবো। নীরমহলের এই টোটাল যে 24টা কক্ষ আছে বলছিলাম, সেটা কিন্তু মানে দুটো ভাগে ভাগ করা রয়েছে, মানে পূর্ব অংশ একটা রয়েছে, একটা রয়েছে পশ্চিম অংশ। কোনো জায়গা যে এতটা সুন্দর হতে পারে, মানে এই জায়গায় না এলে কিন্তু সত্যি বিশ্বাস করতে পারবে না কেউ। প্রথমে তো বলবো এই কনসেপ্টটাই দারুণ ইউনিক আর কি, যে লেকের মধ্যে প্রাসাদ বানানো। এরপরে তো প্রাসাদের আর্কিটেকচার রয়েছে মানে এক কথায় অসাধারণ, তার সাথে চারপাশের প্রাকৃতিক পরিবেশ একদম মিলেমিশে একাকার হয়ে গেছে। আমার এই নিয়ে 3বার নীরমহলে আসা, তো আগের দুবারেও আমি এই জিনিসটা খেয়াল করেছি, দারুণ সুন্দরভাবে এই জায়গাটা কিন্তু মেনটেন্ড হয় আর কি। নীরমহলের ভিতরেই রয়েছে এই যে রয়্যাল বোট ঘাট। রয়্যাল ফ্যামিলির লোকজন আর কি রুদ্রসাগর পেরিয়ে যখন বোট নিয়ে নীরমহলে আসতে না গিয়ে, তখন ওই মানে বোটটাকে নীরমহলের ভিতরেই রাখা যেত। এখন আর এখানে রয়্যাল ফ্যামিলির লোকজন কত কি আসে কি না আসে সেসব আমার জানা নেই, কারণ এখন এটা টোটালি বলা যেতে পারে একটা ট্যুরিস্ট প্লেস হয়ে গেছে। আজকে আমরা যদি আরেকটু তাড়াতাড়ি আসতে পারতাম এখানে, তাহলে আরো বেশিক্ষণ সময় ভিতরটায় থাকতে পারতাম। এই রাজপ্রাসাদকে বলা যেতে পারে দুটো অংশে ভাগ করা রয়েছে দেখছি এখন। একটা হচ্ছে পূর্ব অংশ আর একটা পশ্চিম অংশ। তো যেটা জানতে পারলাম, পূর্ব অংশটায় বলা যেতে পারে প্রজারা থাকতো আর কি, আর পশ্চিম অংশটায় রাজার বাড়ির অন্দরমহল, মানে রয়্যাল ফ্যামিলির লোকজন সব সেখানেই থাকতেন আগে, যখন যখন আসতেন আর কি। সারা বছর তো ওনারা এখানে থাকতেন না, গ্রীষ্মের সময়টায় চলে আসতেন। আমি যদি রাজপরিবারের অংশ হতাম, সারাদিন বোধহয় এই বারান্দা বা ছাদে এসেই কাটিয়ে দিতাম।
হাতে আরও সময় নিয়ে এলে ভালো হতো। আমরা যে সময়টা এলাম অল্প একটুখানি সময় পেলাম কিন্তু নীরমহলকে ঘুরে দেখার, কারণ আমাদের বোট ওইদিকে হর্ন দিচ্ছে। নীরমহল খোলা থাকার টাইম হচ্ছে সকাল 9টা থেকে 5টা, তো আমরা এসেছি এই পড়ন্ত বিকেলে, তাই একটু সময়টা কমই পেলাম। বাইরে আলো তো অনেকটাই কমে এসছে, আর সূর্য বোধহয় কিছুক্ষণের মধ্যে অস্ত চলে যাবে। এখন আমাদের আরও দু একটা জায়গা দেখার ইচ্ছে ছিল আর কি, উদয়পুরের আশেপাশে, তো মনে হচ্ছে না সেগুলো আমরা করতে পারবো আজকে। উপর থেকে নিচটায় তাই নেমে চলে এলাম। এই যে বাগানের মধ্যে দেখো এখানটায় লেখা রয়েছে আই লাভ নীরমহল। বেশ ভালো সংখ্যাতেই ট্যুরিস্ট কিন্তু আজকে এখানে হয়েছিল, সবাই এখন লাস্ট মোমেন্টে তাড়াহুড়ো করছে। নীরমহল ঘুরে আমাদের যে ভীষণ ভালো লেগেছে এই কথাটা বোধহয় আর নতুন করে বলে দেওয়ার তো প্রয়োজন নেই হয়তো। বোট তো একদম রেডিই ছিল আমাদের নিয়ে যাবে বলে, কারণ অনেকক্ষণ ধরে হর্ন দিচ্ছিল। তো যাই হোক, আমরা এসে বসে পড়েছি এবার বোটে। তো বোট আমাদের জাস্ট এই স্টার্ট করলো, ফিরতি পথে এগোচ্ছে আর কি। তো এখান থেকে নীরমহলটাকে দেখতে অসাধারণ সুন্দর লাগছে। আসার সময়ও তো দেখিয়েছিলাম যে এই জায়গাটায় প্রচুর কচুরিপানার বন একদম, তো সেই গাছপালাগুলোকে সরাতে সরাতেই বোট আর কি এদিক ওদিক করতে থাকে। তবে আসার সময় বোটে যত সংখ্যক লোকজন দেখেছিলাম এখন কিন্তু তত দেখতে পাচ্ছি না, জানি না তারা কি ওখানটায় রয়ে গেল, পরের বোটে হয়তো আসবে। বোটকে ডান দিকে নেওয়া বাঁ দিকে নেওয়া সেটার জন্য এই টেকনিকটা কিন্তু বেশ সুন্দর। বোট থেকে এবার নেমে পড়েছি এইদিকে এসে, এটার নাম তো বলেইছিলাম রাজঘাট। তো গাড়ি আমাদের সামনেই পার্কিং করা রয়েছে, সেখানে গিয়ে বসবো। আর এই কচুরিপানাটা ওই জলের মধ্যে থেকেই তুলেছি। উদয়পুরেই আর দু একটা জায়গা দেখে নিয়ে আমাদের প্ল্যান ছিল আগরতলা পৌঁছে যাব আজকে সন্ধ্যের মধ্যে। দেখা যাক কতদূর কি হয়। এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, তাই এই ভিডিওটাকে আমি এখানেই রাখছি। এর পরের গল্পটা শোনাবো পরের পর্বে এসে। ততক্ষণের জন্য টাটা।